আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনারা ভালো আছেন। আজকে আমি আলোচনা করছি ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী 1.4। ষষ্ঠ শ্রেণীদের গণিত অনুশীলনী 1.4 এর বেসিক আলোচনা করছি। বেসিক আলোচনা আজকে আমার আলোচ্য বিষয় হলো সাধারণ ভগ্নাংশ। আলোচ্য বিষয় সাধারণ ভগ্নাংশের প্রকারভেদ আজকে আলোচনা করব। প্রকারভেদ। তো গত লেকচারে আমি বলেছিলাম যে সাধারণ ভগ্নাংশ হলো মোট 3 প্রকার। এক নম্বরে হচ্ছে কি সাধারণ ভগ্নাংশ, এক নম্বরে হলো প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশের সংজ্ঞা আকারে যদি আমরা বলি তাহলে আমরা বলতে পারি যে ভগ্নাংশের লব ছোট ও হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। যেমন কি আমরা একটা প্রকৃত ভগ্নাংশ লিখি, এই যে আমরা একটা ভাগ চিহ্ন দিলাম, এই ভাগ চিহ্নগুলো এই যে আমরা অসংখ্য প্রকৃত ভগ্নাংশ এভাবে নির্ণয় করব। এই ভাগ চিহ্নগুলো আগে দিয়ে নিব, তারপরে উপরে লবটাকে ছোট দিব, এটা যদি 2 দিই এটাকে দেব 5, তাহলে এটা একটা প্রকৃত ভগ্নাংশ হয়ে গেল। এখানে যদি 5 দিই তাহলে 5-এর চেয়ে বড় সংখ্যা এখানে দিব, তাহলে একটা প্রকৃত ভগ্নাংশ হয়ে গেল। এখানে যদি 6 দিই, 6-এর চেয়ে বড় সংখ্যা এখানে দেব, তাহলে একটা প্রকৃত ভগ্নাংশ হয়ে গেল। অর্থাৎ যে ভগ্নাংশগুলো লব ছোট হর বড় তাকে কি বলা হবে? প্রকৃত ভগ্নাংশ বলা হবে। এইবার আসুন অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ তাহলে যে ভগ্নাংশের লব বড় ও হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। অপ্রকৃত ভগ্নাংশ বলে। যেমন আমরা এই যে ভাগ চিহ্নটা দিয়ে নিলাম, অসংখ্য ভগ্নাংশ আমরা তৈরি করব অপ্রকৃত, এই ভাগ চিহ্নগুলো সব দিয়ে নিলাম। এখন দেখেন আমি বলেছি কি যে লব বড় হবে, তাহলে এখানে দিই 5। আচ্ছা, এখানে ইংরেজিতে লিখেছি, এবার বাংলায় লিখি। এখানে দিই 5 আর এখানে দিলাম হলো 3, তাহলে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। দেখেন লব বড় হয়েছে, 3 ছোট হয়েছে। এখানে লিখলাম হচ্ছে আমি 11, এখানে লিখলাম 7, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। উপরেরটা বড় হবে, নিচেরটা ছোট হবে। এখানে লিখলাম আমি 123, এখানে লিখলাম আমি 115, এখানে লিখলাম আমি 9370, এখানে লিখলাম আমি 9223। এটার থেকে এটা ছোট হলেই সেটা অপ্রকৃত ভগ্নাংশ হবে। আবার এখানে লিখলাম আমি 21, এখানে লিখলাম আমি 8, তাহলে এগুলো সবই কি অপ্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ যে ভগ্নাংশের লব ছোট হর বড় সেটাই কি হবে, যে ভগ্নাংশের লব বড় হর ছোট তাকেই আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলবো। এইবার আরেকটা আছে হলো কি মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ এটা কি, যে সংখ্যায় কি হয়
একটি পূর্ণ অংশ থাকে, একটি পূর্ণ অংশ থাকে এবং একটি একটি পূর্ণাংশ থাকে এবং একটি প্রকৃত ভগ্নাংশ থাকে। প্রকৃত ভগ্নাংশ থাকে, তাকে কি বলে? তাকে বলে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ বলে। তাহলে কি বললাম? মিশ্র ভগ্নাংশে যে সংখ্যায় একটি পূর্ণ অংশ থাকবে আর একটা কি থাকবে? প্রকৃত ভগ্নাংশ থাকে, তাকে মিশ্র ভগ্নাংশ বলা হয়। তো মিশ্র ভগ্নাংশ আমরা এখানে দেখাচ্ছি। হ্যাঁ, এইখানে মিশ্র ভগ্নাংশটা দেখাচ্ছি, এই জায়গাটায়। এই জায়গাটায় আমরা মিশ্র ভগ্নাংশ দেখাচ্ছি। এখানে আমরা দেখাচ্ছি কি? মিশ্র ভগ্নাংশ। তাহলে কি? একটা কি থাকবে? একটি পূর্ণ অংশ থাকবে। তাহলে পূর্ণ অংশ আমরা জানি যে সংখ্যা রেখায় যে সংখ্যাগুলো থাকে সেগুলোই পূর্ণ সংখ্যা। তাহলে এই একটা পূর্ণ অংশ হলো, লিখি 2 লিখলাম। আর একটা প্রকৃত ভগ্নাংশ আমি লিখি লব ছোট, তাহলে এই 1-এর নিচে 2। এটা একটা কি? মিশ্র ভগ্নাংশ। দেখেন এই অংশটা হচ্ছে পূর্ণ অংশ আর এটা একটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ। এটা হলো পূর্ণ অংশ, এটা হলো পূর্ণ অংশ আর এটা হলো প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ এই দুয়ে মিলে কি হলো? একটা মিশ্র ভগ্নাংশ হলো। আবার আমরা লিখতে পারি, এখানে লিখি 5, এখানে লিখি 3, এখানে লিখি 7। এই যে একটা পূর্ণ অংশ, আবার এটা একটা কি হলো? প্রকৃত ভগ্নাংশ। এই দুইটা মিলে এটা একটা হয়ে গেল কি? মিশ্র ভগ্নাংশ। আবার আমরা লিখতে পারি এখানে 123, এখানে লিখলাম আমরা 71, এখানে লিখলাম আমরা 75। এই যে একটা পূর্ণ অংশ, এই লবে থাকবে লব থাকবে ছোট আর হর থাকবে বড়। এই যে একটা পূর্ণ অংশ আর এটা একটা প্রকৃত ভগ্নাংশ, এই দুয়ে মিলে হয়ে গেল কি? এটা একটা মিশ্র ভগ্নাংশ। তো আশা করি আপনারা সাধারণ ভগ্নাংশের প্রকারভেদ খুব ভালো করে বুঝতে পারলেন। তো এইগুলো অসংখ্য অঙ্ক নৈবেত্তিক প্রশ্নে থাকবে। তো আপনারা এই বেসিক অংশগুলো ভালো করে বুঝে আপনারা সেই প্রশ্নগুলোর আনসার করার চেষ্টা করবেন। আমার পক্ষ থেকে আমি খুব ভালোভাবে বোঝাতে পেরেছি বলে আমি মনে করছি। তো আমার ভিডিওগুলো ভালো যদি লাগে তাহলে আমার এই ফেসবুক পেজ বেসিক ম্যাথ উইথ মিতা স্যারকে ফলো দিবেন, আর ইউটিউব চ্যানেল বেসিক ম্যাথ উইথ মিতা স্যারকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন শেয়ারের মাধ্যমে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আল্লাহ হাফেজ।